পজিটিভ বার্তার হাত ধরে আজ আমরা আবার এসেছি আমাদের খুবই প্রচলিত অনুষ্ঠান বিকাশ টক্সে। আমি সুচন্দ্রা মুখার্জি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই স্টুডিওতে সৌরভ রায় মহাশয়কে। স্যারের থেকেই আমি জেনে নেব ওনার পরিচয়টি। স্যার, আপনাকে পজিটিভ বার্তার এই স্টুডিওতে ওয়েলকাম। নমস্কার ম্যাডাম। আমাদের দর্শক বন্ধুরা আপনার থেকে শুনতে চাইছে যে আপনার পরিচয় কি। নমস্কার, আমি সৌরভ রায়, বর্তমানে শান্তিনিকেতন বিএড কলেজের একজন সহকারী অধ্যাপক। আমি বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক। এই যে আমার এখানে আসার মেন উদ্দেশ্য হলো যে সমাজকে একটা কিছু পজিটিভ বার্তা বা ইতিবাচক মানসিকতা নিয়ে কিছু তুলে ধরা। আমার পরিচয় হচ্ছে যে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি পাশ করি। এর পরবর্তীকালে আমার যে এমএড কমপ্লিট করি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুড় মঠ। ধন্যবাদ স্যার। স্যার, আপনার ছোটবেলা কেমন ছিল? ছোটবেলা ম্যাডাম, আমার যে ছোটবেলা অ্যাকচুয়ালি ম্যাডাম আমার গ্রামে বাড়ি। তো সেই গ্রামে বাড়ি এখনকার যে সময়, এখনকার বেশিরভাগ যারা ছোট ছোট শিশু দেখি বা যারা এই যে শৈশবকালটা, সেই শৈশবকালটা আমরা অন্যরকমভাবে পার করে এসেছি। বিশেষ করে আমাদের মধ্যে এই যে মোবাইলের যে একটা যুগ বা হিড়িক, সোশ্যাল মিডিয়ার যে হিড়িক, এই এতটা হিড়িক ছিল না। আমরা পুরোপুরি গ্রামে থেকে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে আমরা বড় হয়ে উঠেছি। একদমই তাই স্যার। এখনকার যারা বাচ্চা তারা প্রত্যেকেই মোবাইল নিয়েই অ্যাডিক্টেড, এবং গ্রাম বাংলার যে সৌন্দর্য তা প্রত্যেকে, শুধু বাচ্চাই বলবো না, আমরা বড়রাও কিন্তু অনেকাংশে উপলব্ধি করতে পারি না এই গ্রাম বাংলার সৌন্দর্য বলুন বা শহরাঞ্চলেও যে সৌন্দর্য আছে, নেই একেবারে তা নয়। কৃত্রিম সৌন্দর্যও অনেক মানুষকে অ্যাট্রাক্ট করে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকে এতটাই লেজি যে নিজের মুঠো ফোনের বাইরে আমরা আর বেরোতে পারছি না। স্যার, যেহেতু আপনার পুরো পড়াশোনাটাই আপনি বিএড করেছেন, এমএড করেছেন, তো মানুষ গড়ার কারিগর হিসাবেই আপনি নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। একদম। আমি একটা জিনিস জানতে চাইবো স্যার, এই যে আপনারা বিএড কলেজের সঙ্গে যুক্ত আজকের দিনে, তো ছাত্র সমাজে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনি নিজেকে কিভাবে মেলে ধরলেন? প্রথমত আমি জানাই বিশেষত যে আমার যে মেন যে চিন্তা ভাবনাগুলো, সেটা আমি কিন্তু বেসিক্যালি গ্রো হয়েছে আমার রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুড় মঠ থেকে। মানে এই যে একটা সেখানকার যে একটা কালচার, যে সংস্কৃতি, সেখানকার যে একটা ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটার মধ্য দিয়ে আমি নিজেকে এগিয়ে নিয়ে গেছি। এবং এই যে মানুষগুলোর কারিগর, এক্ষেত্রে যে একজন শিক্ষক কীভাবে একজন সমাজের প্রয়োজনে, যুগের প্রয়োজনে কীভাবে মানুষ গড়বেন। কারণ আমরা জানি যে বিবেকানন্দ প্রথমেই বলেছিলেন যে এডুকেশন ইজ এ ম্যানিফেস্টেশন, পারফেকশন অলরেডি ইন ম্যান। তো এটা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকের মধ্যে যে মনের মধ্যে একটা সুপ্ত চৈতন্য রয়েছে, সেই সুপ্ত চৈতন্যকে আমাদেরকে জাগাতে হবে। এরপর এর মধ্য দিয়ে আমরা কি করতে পারি, যে আমাদের যে ভালো গুণাবলীগুলো রয়েছে সেটা সমাজের মধ্যে তুলে ধরতে পারি। বেসিক্যালি আমি যদি বলে রাখি যে মানুষগুলো কারিগর হিসাবে, না, আমরা মানুষ বলতে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই যে ভালো গুণগুলো আছে সেই গুণগুলোকে বের করে আনা। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি কিছু কিছু মানুষজনকে দেখেছি যারা খুবই ভালো কাজকর্ম করছেন সমাজে, যে হয়তো গাছ লাগাচ্ছেন, বা কোনো কোনো মাস্টারমশাইকে এটাও দেখেছি যে তিনি পুরোপুরি মানে কোনো টাকা পয়সা না নিয়ে পুরো বিনা পয়সাতে ছাত্রদেরকে গাইড করছেন। তো আমি তাদের কাছ থেকে এটাই শিখেছি। আমিও এরকমভাবেই আমি এগিয়ে যাই। কারণ আমার যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের কিছু কিছু গ্রুপ রয়েছে যাদেরকে তাদের প্রয়োজনে তারা যখন আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা পারছি না, আমি ঠিক আছে তোমরা এক কাজ করো, যে একটা ফাঁকা সময় করো। তারা ওই ফাঁকা সময়ে গ্রুপ মিলে আসে এবং আমি তাদের যে মানে কীভাবে এগিয়ে যাবে, একটা যে স্কিল ডেভেলপমেন্ট, আমাদের যে বিএডের যে একজন টিচার, ভবিষ্যতে যে উডবি টিচার হতে গেলে তার মধ্যে কী কী স্কিলগুলো রয়েছে সেটা কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, তার জন্য ওয়ার্কশপ বলুন, সেমিনার বলুন, এই সম্পর্কে আইডিয়া, বা কোনো একটা যে টিম টিচিং, এই টিম টিচিংয়ের মধ্য দিয়েও আমরা এগিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনি যেভাবে বলতে চাইছেন যে শিক্ষক একজন ছাত্রকে যেমন সত্যি সত্যি করে মানুষ তৈরি করতে গেলে আপনাদের এই বিএড যে পঠন পাঠন, সেখানে পুরো জিনিসটা শেখানো হয়, এবং আপনারা ওই কোর্স ওয়ার্কের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের দিকেই আজকের দিনে বেশি জোর দিচ্ছেন রাদার দ্যান পাঠ্যপুস্তকের যে পড়াশোনা, মানে অর্থাৎ আমরা যেগুলো পড়াশোনা করছি সেটা কিভাবে তার জীবনে অ্যাপ্লাই করবে সেটার দিকেই আজকের দিনে মূলত আপনি জোর দিতে বলছেন। একদম। সেক্ষেত্রে শিক্ষক এবং মা বাবা দুজনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, থাকতে হবে। কেননা বেসিক্যালি
বইয়ের পড়াটা তো সেটা তো আমাদের একটা ডিগ্রি, আমাদেরকে পড়তেই হবে, কিন্তু বাস্তব জগৎকে বুঝতে হলে, জানতে হলে শুধু যে বইয়ের পড়াতেই আমাকে পরবর্তীকালে জীবনে এগিয়ে নিয়ে যাবে কখনোই নয়। আমাদের প্রত্যেকের মধ্যে যারা আমাদের ছাত্রছাত্রী রয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকেই তাদের যে মানে স্কিলটা ভিতরের, হ্যাঁ আমি সে বই পড়েছে কিন্তু বই পড়ার সাথে যে বাস্তবের যে তারতম্য সেটা তাকে আগে প্রথমে বুঝতে হবে, যে আমি কোন দিকে গেলে আমার ক্ষেত্রটা মানে আমার যে ভবিষ্যৎ সেটা সুনিশ্চিত হবে, মানে বেসিক্যালি নিজেকে বুঝতে হবে, না হলে এই জায়গাটা যাওয়া যাবে না। বইয়ের জায়গাটা আলাদা, বাস্তব জগৎটা আলাদা, সেই জন্য নিজে নিজে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ ভালো লাগা এবং ভালোবাসা এই দুটো জিনিসের মেলবন্ধন না থাকলে আপনি বলছেন যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা এগিয়ে যেতে পারবে না। অবশ্যই ম্যাডাম, কারণ এটা আমি নিজের ক্ষেত্রেই বলি ম্যাডাম, যে আমি বাংলা, যে এই যে বাংলা বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি এই যে ভালো লাগা এবং ভালোবাসা, আমার সত্যি বলতে কি ভালোবাসার বিষয়টা অন্যরকম। কারণ আমি একটু প্রকৃতি প্রেমিক, আমি একটু ঘুরতে পছন্দ করি, কোথাও ট্যুর হোক আমি নিজেই একাই বের হয়ে পড়ি। কিন্তু এই যে আমার বইয়ের প্রসঙ্গটা বললাম যে আমি বাংলা ডিপার্টমেন্টে এসেছি, এটা কিন্তু আমার ভালো লাগার দিক থেকে এসেছি। কারণ আমার সামনে তখন দুটো অপশন ছিল, আমার ফিলোসফিও ভালো লাগতো এবং বাংলাও ভালো লাগতো। কিন্তু বাংলাটাকে যেহেতু দেখলো আমার মাতৃভাষা, আমি এর মধ্য দিয়ে আরও নিজেকে বেশি মানে আরও এনরিচ করতে পারবো, সেই জন্য আমার এদিকে আসা। অবশ্যই স্যার, আমরা যেহেতু শান্তিনিকেতনে থাকি, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু হয়তো কবির গুণাবলী এসেছে, কারণ এটা মাটির গুণ বলতে পারি। সেক্ষেত্রে স্যার এখন যে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, যেটা আপনি বললেন যে প্রকৃতিপ্রেমী, এটা হতে পারে যে আপনি গ্রাম বাংলায় বড় হয়েছেন, আপনার আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে সেইটাই আপনাকে পরবর্তী জীবনে আপনার ভালো লাগা বা আপনার প্রফেশন এটা চুজ করতে সাহায্য করেছে। কিন্তু বর্তমান যারা আমাদের বাচ্চা প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম বা শিশু, তাদেরকে দেখা যাচ্ছে যে মোবাইল নিয়েই তার পুরো দিন কেটে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার বর্তমান ব্যবহার, এই সম্পর্কে আপনার অভিমতটা কি আছে স্যার? দেখুন, সোশ্যাল মিডিয়ার যে বর্তমান ব্যবহার, এটার ইতিবাচক দিকও আছে এবং নেতিবাচক দিকও আছে। আমি দুটো দিককেই যে মানে ফেলে দিতে পারি না কখনোই। তবে আমি যদি বেসিক্যালি নিজে জানতে চাই, এই সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু আমি ইতিবাচক দিক হিসেবে নিয়েছি আমার জীবনে। কেননা যতই মোবাইল থাকুক আজকের প্রত্যেকের জীবনে, যে এই যে মুঠোফোন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সেই মুঠোফোনটিকে আমরা নিয়ে থাকি নিজের কাছে। তো এটা আমি বলতে চাইছি যে শুধু নিয়ে থাকলেই হবে না, সেটাকে আমাকে পজিটিভ দিক দিয়ে চালনা করতে হবে। যেমন আমি আজকে জানতে চাইছি যে যেমন বিএড যে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সেখানে আজকালকার যুগে বিভিন্ন মেথড চলে এসেছে, যে আমাকে এই মেথড অনুযায়ী এই মেথডভাবে আমাকে ক্লাস নিতে হবে। সেই মেথডগুলোর যে বিভিন্ন মেথডগুলো কে বলেছেন, কি বলেছেন, প্রত্যেকটা হয়তো আমাদের যে বই থাকে, বাংলা বই তো বেসিক্যালি বাংলা বই হয়তো সেরকমভাবে থাকে না, কিন্তু আমি মোবাইলের মধ্য দিয়ে সেটা কী করলাম, একটা গুগল করে নিলাম, দেখলাম যে এখনকার যুগে নতুন নতুন যে বিভিন্ন থিওরি বলুন, বিভিন্ন কে কী বলেছেন বলুন, এগুলো আমি মোবাইল থেকে আমি পেয়ে গেলাম। এই যে এটা আমার ইতিবাচক একটা দিক, অবশ্যই ইতিবাচক একটা দিক। অবশ্যই স্যার, সোশ্যাল মিডিয়া আছে বলেই আজকে আমরা পজিটিভ বার্তায় আপনাকে পেয়েছি এবং আমরা এই টক শোতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং বহু মানুষ এই শোটি দেখছেন এবং তারা বিএড কোর্সগুলি সম্পর্কে জানতে পারছে বা তার শিশুকে কিভাবে বড় করবে সেই বিষয়ে আমরা কিন্তু বোঝাতে পারছি। সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ, আমাদের পজিটিভ বার্তা, প্রতিনিয়ত আলোচনা এবং বহু মানুষ এর হাত ধরে এগিয়ে যাচ্ছে, তাই হয়তো এত তাড়াতাড়ি আমরা সফলতা অর্জন করতে পারছি। স্যার আমি একটা জিনিস জানতে চাইছি যে বিএড কোর্সটা কি এখন সময়োপযোগী? অবশ্যই ম্যাডাম, বিএড কোর্স অবশ্যই সময়োপযোগী। আচ্ছা স্যার, কিভাবে মানে একটু যদি ব্যাখ্যা করেন। এর কারণটা আমি একটা বলি, বর্তমান সময়ে এই যে বিএড, ব্যাচেলর অফ এডুকেশন, আমরা কেন করব না? আমরা সকলের এক একটা ভালো লাগা ভালোবাসা থেকে থাকে। আমাদের সমাজে এখন মানে বিভিন্ন ভাগ চলে এসেছে, নতুন যে আমাদের এনইপি 2020, সেক্ষেত্রে দেখবো আমরা কেউ বাংলা স্টুডেন্ট হোক ম্যাথ রাখতে পারছে বা পারবে। তো এখানে আমার বলার একটাই প্রসঙ্গ যে আমি শিক্ষকতা করব, এটা তো আমার ভালো লাগা বা ভালোবাসার একটা জায়গা। এরপর সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারও কোনো মানে নেই, কিন্তু আমাদের মতন যারা রয়েছে সেই হিসাবে দেখতে গেলে সে যাতে পরবর্তীকালে আরও এরকম টাইপের যারা স্টুডেন্ট রয়েছেন সেই স্টুডেন্টদের জন্য কীভাবে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করা যায়,
যে বিভিন্ন যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কীভাবে ক্লাসে পড়াতে হয়, আমাদের যে ম্যাক্রো টিচিং মাইক্রো টিচিং এই সম্পর্কে যে ধারণা, এইটা দুটো ভাগ আছে, যে একটা হচ্ছে ট্রেনি টিচার। তো সেই ট্রেনি টিচাররা যখন ক্লাস নিতে যাবে, তাকে তো শিখতে হবে, জানতে হবে যে একটা শিশু মনস্তত্ত্বকে জানতে গেলে যে ক্লাসে গিয়ে একটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাই যে সমানভাবে বুঝবে জানবে কখনোই হতে পারে না, কারণ প্রত্যেকের মানসিকতা আলাদা আলাদা থাকে, তাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ, এই মনোযোগে ব্যাঘাত হতে পারে। শিক্ষককে বুঝতে হবে যে কিভাবে ওই বাচ্চাটিকে, যে আমি হয়তো 40 মিনিটের একটা ক্লাস নিলাম, সেই 40 মিনিট সবাইকে কীভাবে মনোসংযোগ করে রাখতে পারবো, এটা শিক্ষককে কিন্তু এই যে আমাদের বিএড প্রোগ্রাম, সেই বিএড প্রোগ্রামের মধ্য দিয়েই কিন্তু সেই বিষয়গুলি জানতে পারবে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শাসন করতেন, সেই একই রকম শাসন আমাদের গার্জেনরাও করতেন। তো এই মুহূর্তে ধরুন স্কুলে বাচ্চাকে কিছু বলা যায় না, এবং ম্যাক্সিমাম মা বাবারই প্রাইভেট ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলগুলিতে আছে সেই স্কুলে পাঠানোর একটা প্রবণতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কি আদৌ শিক্ষকের বেতের প্রয়োজন হয় একজনকে পড়াতে গেলে? দেখুন, মানে এই বিষয়টা বেতের অবশ্যই প্রয়োজন হয় না। কেননা আমি একটা বলি, আমাদের যে মনোবিজ্ঞানের মানে সাইকোলজির যে বিভিন্ন থিওরিগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি প্যাভলভের থিওরিগুলো বলি বা স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং রয়েছে সেই থিওরিগুলো অনুযায়ী আমাকে দেখতে হবে যে সেই বাচ্চা, তাকে যেমন স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং যে থিওরি, সেখানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এখানে পানিশমেন্ট মানে তাকে পানিশ করা নয়, তাকে বেত দিয়ে তাকে আঘাত করে যে তাকে পড়তেই হবে এরকমভাবে তাকে নয়। হয়তো রিওয়ার্ড পানিশমেন্ট মানে কি, যে ঠিক আছে তুমি আজকের ক্লাসটা ভালো করে করো, তোমাকে ক্লাসের শেষে আমি কিছু একটা রিওয়ার্ড দেবো, এটা পানিশ। তুমি এক কাজ করো, এই ক্লাসটা করো, তুমি তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু বা ভালো কিছু একটা পেতে হবে, সেই জন্য কিন্তু তোমাকে একটা ক্লাস করতে হবে। এইভাবে তাকে, বেত নয়, অবশ্যই বেত নয়। কারণ বর্তমান যে যুগ এসেছে, আমরা এই যে মনোবিজ্ঞানের বিভিন্ন থিওরিগুলো আমরা পড়ছি, জানছি, বুঝছি, সেখান থেকে শিশু মনস্তত্ত্বকে বুঝতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে পুরোটাই সাইকোলজির উপর নির্ভর করেই যদি আমরা আমাদের বাচ্চাকে বড় করি, তাহলে সেক্ষেত্রে মা বাবারাও উপকৃত হবে এবং আমাদের যে আমরা সমাজকে একটি সুন্দর শিশুদেরকে এনে দিতে পারবো। একদম ম্যাডাম, আমাদের বর্তমান শিশু মনস্তত্ত্বটাই মেন। আচ্ছা, তাহলে যারা আমরা বর্তমানে বাচ্চাদেরকে নিয়ে খুবই ওয়ারিড এবং চিন্তা করি যে কিভাবে তাদেরকে পড়াবো, খেতে না চাইলে বকো, মোবাইল ধরিয়ে দাও, নইলে মারো, এই জিনিসটা কিন্তু সৌরভ স্যার বলতে চাইছেন যে পুরোপুরি বন্ধ করা দরকার। তার সাইকোলজিটা বুঝে তাকে যদি আমরা ট্রিটমেন্ট দিই, তাহলে তার জন্য ভালো এবং আমাদের জন্য ভালো। মানে ম্যাডাম এখানে এটাই বোধহয় পজিটিভিটি, তাই না? পজিটিভিটি। যেমন আমি আমার একটা নিজের লাইফের বাস্তব ঘটনা মনে পড়ে গেল। আমি যখন কোনো একজন মানে শিক্ষক ছিলেন, যিনি আমার গুরু, শিক্ষা গুরু, তো আমি কি করতাম, বা আমাদের একটা গ্রুপ ছিল 5-6 জনের, আমরা স্যারকে বলতাম, স্যার আমরা মানে স্যার নিজে টিউশন বা টাকা পয়সা কোনো দিনও নিতেন না। এরপর আমরা একটা গ্রুপ করতাম 5-6 জনে, স্যারকে বলতাম আমাদের যে স্কুল, যে আমাদের যে টাইম, সেই স্কুল টাইমের পর স্যারকে আমরা গিয়ে ধরতাম যে স্যার আমাদেরকে এই জিনিসগুলো আপনাকে একটু শিখিয়ে দিতে হবে, বা এই বিষয়টা যেটা আমরা বুঝতে পারতাম না, স্যার কিন্তু আমাদেরকে বলে দিতেন। স্যারের যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখতাম স্যারের যে বাচ্চা শিশুটি ছিল, তো আমি কখনো দেখিনি যে স্যার সেই বাচ্চা শিশুটিকে কোনো একটা মোবাইল দিয়েছে বা অন্য কোনো খেলনা দিয়েছে। স্যারকে দেখলাম যে স্যার সেই বাচ্চা শিশুটিকে বিভিন্ন টাইপের বই দিয়েছে, সেটা পেপার বই হতে পারে বা যেগুলো আমাদের পড়াশোনার রিলেটেড। ওই যে বাচ্চা শিশু ছোট থেকেই যে তার বইয়ের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু আমাকে ওখান থেকেই গড়ে উঠলো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে শিশু, ওরা তো আর বোঝে না, ওদেরকে আমাকে সঠিক পথে চালনা করতে হবে। অতএব এই যে জিনিসগুলো, যেগুলো হ্যাঁ, একজন বয়স্ক মানুষকে যদি আমি বলি যে মোবাইল তুমি অনেকক্ষণ ধরে ইউজ করছো বা ঘাটাঘাটি করছো, সেক্ষেত্রে সে নাই বুঝে গেল, কিন্তু বাচ্চা শিশু তো আর বুঝবে না। সেক্ষেত্রে আমাদের ওদের যে চিন্তা ভাবনাগুলো ওদের মতন করে বুঝে তাদেরকে এইভাবে এই পথে আগাতে হবে। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি একবার একটি পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছিলাম, তো আমার সাথে উল্টো দিকে একজন ভদ্রলোক বসেছিলেন। উনি আমায় বলছিলেন যে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, সেই সময় যে ঠোঙাটি ছিল যে তুমি পড়ো, তুমি পড়তে ভালোবাসো? তখন আমি বলেছিলাম হ্যাঁ স্যার, মোটামুটি পড়ি, এই গল্পের বই টুকটাক, আর পড়াশোনার বাইরে সেরকম সময় পাই না।
তো তখন আমি হয়তো 7 কি 8-এ পড়ি, আমার আবছা মনে পড়ছে। তো সেই সময় উনি আমায় বলেছিলেন যে যখনই কিছু সময় পাবে কিছু না কিছু তুমি পড়ো, সেটা যে কোনো কিছু, তোমার ঠোঙার মধ্যেও যে লেখাটা আছে তুমি যদি সেই রিডিং হ্যাবিটটা রাখো, তোমার একটা দিনের শেষে তুমি দেখবে যে কোনো না কোনো এক সময় তোমার ওই পড়াটা তোমার কাজে আসবে। তো এই রিডিং হ্যাবিট নিয়ে স্যার আমি কিছু জিনিস জানতে চাইবো, যে বর্তমানে আমরা বাচ্চাদেরকে কিন্তু এখন বুক ফেয়ারেও হওয়ার পরেও শোনা যায় যে মানুষে বলছে যে সেরকম বই বিক্রি হলো না, যারা বুক সেলার্স, কেননা কি বই পড়ার, পেপার বুক পড়ার হ্যাবিট মানুষের মধ্যে থেকে চলে আছে, এই পেপার বুক আর কিন্ডেল বুক। তো এইটা বিষয়ে আপনার কি মতামত? দেখুন ম্যাডাম, পেপার বুক আর কিন্ডেল বুক সমাজের প্রয়োজনে আমাদের দুটোকেই দরকার। কেন? মানে পেপার বুকটা এই কারণেই দরকার, যারা যে সকল বাচ্চা শিশুরা রয়েছে তাদেরকে আমি কিন্ডেল বুক থেকে একটু দূরেই রাখছি এই মুহূর্তে। আমি পেপার বুকটাই আমি তাদেরকে বেশি মানে প্রায়োরিটি দেব। আমি তাদেরকে পেপার বুকের মধ্য দিয়ে আমাদের যে বাস্তব যে ক্ষেত্রগুলো এবং তার যে মানে যে স্কিল যে গ্রো করা, সেটা কিন্তু আমরা এই পেপার বুকের মধ্য দিয়েই করতে পারবো। হাতে কলমে যে শিক্ষা, সেই হাতে কলমে শিক্ষাটা কিন্তু কখনোই ওই কিন্ডেল যে বুক রয়েছে সেই দিয়ে কখনোই পূরণ হবে না। হ্যাঁ, পেপার বুকের মধ্যে দিয়ে কি হচ্ছে যে পেপার বুকটা আমাদের সকল রকম যে স্কিলগুলো, বাচ্চা যে শিশুরা রয়েছে তাদের যে বিভিন্ন স্কিলগুলো ডেভেলপ করতে সাহায্য করছে। কিন্তু কিন্ডেল বুকটা আমরা কোথায় ব্যবহার করব? কিন্ডেল বুক অবশ্যই ব্যবহার করব যে সেই বাচ্চা শিশু, তার যখন মানসিকতা একটুখানি বড় হয়ে যাবে, সে যখন একটু বুঝতে শিখলো, বা পরবর্তীকালে ইন ফিউচার তার যখন পড়াশোনা রিলেটেড কোনো কিছু দরকার পড়লো, আমি সেই মুহূর্তে আমি সেটা তখন তাকে দেবো। মানে একেবারে যে বাচ্চা অবস্থায় তাকে আমি কিন্ডেল বুকটা না দিতেই মানা করব। তাছাড়া দেখুন, পেপার বইয়ের নতুন বইয়ের যে গন্ধ, মানে যারা আমরা বই প্রেমী তাদের কাছে ওটা একটা আলাদাই মজা, অবশ্যই আলাদা অ্যাট্রাকশন। একদমই তাই। ঠিক আছে স্যার, আজকে আপনি যে পজিটিভ বার্তার অনুষ্ঠানে এসেছেন, এই পজিটিভ বার্তা সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদেরকে কিছু জানান। সত্যি বলতে কি ম্যাডাম, এই যে আমাদের পজিটিভ বার্তা, মানে আমি খুবই মানে সম্মানিত যে আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে বলার সুযোগ পাচ্ছি। এর জন্য আমরা স্পেশালি থ্যাঙ্কস টু মিস্টার মলয়পিট, বিকজ উনি যদি এই ভাবনা চিন্তাটা না আনতেন তাহলে হয়তো আমরা এত মানুষের কাছাকাছি পৌঁছাতেও পারতাম না এবং আমরা এত কিছু বিষয় জানতেও পারতাম না। অবশ্যই শ্রদ্ধেয় ডক্টর মলয়পিট স্যারকে আমার মানে সশ্রদ্ধ প্রণাম। স্যারের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সম্পর্কে যদি আমি বলি যে এই যে পজিটিভ বার্তা আমাদেরকে কোথায় নিয়ে যাবে না, আমাদের যে সামাজিক যে উন্নয়ন, সেই সামাজিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে সমাজে পজিটিভ যে বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন খবরগুলো, এগুলোকে আমাদেরকে সমাজের প্রত্যেকটি স্তরে পৌঁছাতে হবে এবং এর জন্য আমাদের যা যা করণীয় আমরা অবশ্যই আমরা আছি, পাশে আছি, সঙ্গে আছি। একদমই তাই স্যার। আমরা সৌরভবাবুর থেকে জেনে নিলাম কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বই উপহার দেব এবং তাদেরকে কিভাবে গড়ে তুলব, কারণ উনি শিক্ষকতার সঙ্গে জড়িত এবং মানুষ গড়ার কারিগর হিসাবেই উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। নমস্কার স্যার, পরবর্তীকালে আশা রাখি আমাদের সঙ্গে আপনি আবারও আসবেন। নিশ্চয়ই ম্যাডাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। নমস্কার।